আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াশোনা করব কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে রাসায়নিক পরিবর্তন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান মুরাদ। তোমরা পরবর্তীতে যে সকল টপিক জানবো সেগুলোর এমসিকিউ সহ প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো দ্বিতীয় পার্ট শুরু করার আগে আমাদের জানতে হবে যে প্রথম ক্লাসের কিছু সাব টপিক ছিল যেগুলো বাদ ছিল, এখন আমরা সেটা নিয়ে জানবো। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। এখানে ঘনমাত্রা এবং বিক্রিয়ার হার নিয়ে একটু জানা লাগবে। তো তার আগে আমাদের বুঝতে হবে বাম পাশ থেকে বিক্রিয়া ডান পাশে যাচ্ছে, মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হয় ফরওয়ার্ড রিয়াকশন। এবং একইভাবে যদি বাম থেকে ডানের দিকে বিক্রিয়াটা অগ্রসর হয়, যেহেতু এটা উভয়মুখী বিক্রিয়া, তার কারণে যে কোনো দিক থেকে বিক্রিয়া শুরু হতে পারে। তখন এটা যেহেতু বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তখন একে বলা হয় ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমরা ফরওয়ার্ড রিয়াকশন জানলাম, ব্যাকওয়ার্ড রিয়াকশনও জানলাম। এখন আমাদের জানতে হবে ঘনমাত্রা এবং সময়ের যে গ্রাফটা আছে, গ্রাফ নাম্বার 1, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ। কিসের ক্ষেত্রে? উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আমাদের জানতে হবে এখানে বিক্রিয়ক ছিল শুরু, যখন একদম শুরুর সময়, এখানে সময় ছিল কত? t=0। যখন বিক্রিয়াটা শুরু হয়নি তখন উৎপাদের পরিমাণ কত? 0 না? বিক্রিয়া শুরুই হয় নাই, তখন উৎপাদের কি কোনো অস্তিত্ব আছে? না। তার মানে তখন t=0 সময়ে উৎপাদের মান কত হবে? 0। তাহলে এই 0 বিন্দুতে থাকবে উৎপাদ। তারপরে কি হবে? আস্তে 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 উৎপাদের মানটা বাড়তে থাকবে, বিক্রিয়কের মান কমতে থাকবে, এইভাবে বিক্রিয়াটা চলতে থাকবে। ঠিক একইভাবে বিক্রিয়কের মানটা কি দেখা যাচ্ছে? যখন t=0 সময়, t=0 সময়ে বিক্রিয়ক সবচাইতে বেশি না, মানে 100%ই বিক্রিয়ক আছে, এখনও উৎপাদ তৈরি হয়নি, তার মানে বিক্রিয়কের মান সবচাইতে বেশি, একদম হাই। এখানে ধরলাম বিক্রিয়কের মান হাই। তো বিক্রিয়া যখন শুরু হবে আস্তে আস্তে কী হয়? এ ভাঙতে ভাঙতে এই দিকে চলে যাবে। ঠিক তখন প্রথমে যখন বেশি ছিল, আস্তে আস্তে বিক্রিয়কের মান কমতে থাকবে, কমতে কমতে একটা পর্যায়ে ঠিক এইরকম একটা গ্রাফ দেখা যাবে। আমরা কি জানি? উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছায় যখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় এবং তাদের ভিতরে একটা সাম্য অবস্থা তৈরি হয়। তখন বোঝা যায় না যে বিক্রিয়াটি স্থির না সচল। বিক্রিয়াটি দেখা যায় স্থির, কিন্তু আসলে তারা সচল। এই যে আমাদের পার্টটা, এখানে এইটুকু পার্ট বলতে বোঝায় এটা সাম্য অবস্থায় আছে। তাহলে এই পার্টটুকু হচ্ছে সাম্য অবস্থা। এটাই আমাদের উভয়মুখী বিক্রিয়ার ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ। এখন আমাদের বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফটা জানতে হবে 2 নম্বর গ্রাফে। তো তার আগে আমাদের জানতে হবে বিক্রিয়ার হারটা কি। এই যে আমাদের বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, এটা পরিণত হতে কিন্তু একটা সময় লাগতেছে। তাহলে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেটাই হচ্ছে বিক্রিয়ার হার, বা একে বলা যায় বিক্রিয়ার গতি। বিক্রিয়া কতটুকু গতি আছে ভার্সেস সময়, মানে কোন সময়ে তার গতি কতটুকু থাকতেছে, এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে যে বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড, মানে অগ্রদিকে বিক্রিয়ার হার, এবং রেট অফ ব্যাকওয়ার্ড, মানে পশ্চাৎ দিকে বিক্রিয়ার হার, দুইটাই সমান হবে। কিসের ক্ষেত্রে? যখন বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া হবে। তো এইখানে বিক্রিয়ার গ্রাফটা হবে ফরওয়ার্ড রিয়াকশন এখান থেকে শুরু হবে এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন এই বিন্দুটা থেকে শুরু হবে। তো
ব্যাকওয়ার্ড রিয়াকশন ঠিক এইভাবে চলতে থাকে এবং ফরওয়ার্ড রিয়াকশনটা উপর থেকে আস্তে আস্তে কমতে কমতে ঠিক এইভাবে এসে একসাথে মিশে সেম মানে চলে যায়। দুইটার মান আসলে সেম হয়ে যায়। দুইটার মান সেম হয়ে যায়। তো এখানে আমরা কি বুঝলাম, এই যে এই জায়গা থেকে এই জায়গাতে আমাদের কি এই ফরওয়ার্ড রিয়াকশনের এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের হারটা সমান হয়ে যাচ্ছে। তো আমাদের একটা ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ এইটা, এবং বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফ 2 নাম্বারটা, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। আমাদের দ্বিতীয় পার্টের প্রথম টপিক বা 4র্থ নাম্বার টপিকটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। এখানে মনে রাখা লাগবে ভর ক্রিয়ার সূত্রটা কে আবিষ্কার করেছে। গুলবার্গ অ্যান্ড ওয়েজ নামক দুজন বিজ্ঞানী ভর ক্রিয়ার সূত্রটা আবিষ্কার করে। এখন ভর ক্রিয়ার সূত্রটা আসলে তারা বলেছে কি সেটা এখন দেখি আমরা, যে কোনো উভয়মুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় একটা বিক্রিয়া নিলাম, যেমন এইটা একটা বিক্রিয়া, এটা সাম্য অবস্থায় আছে। সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, যেটা আমরা জানলাম রেট অফ ফরওয়ার্ড বা রেট অফ ব্যাকওয়ার্ড, হবে বিক্রিয়ক বা উৎপাদ সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তো আমরা যখন প্রয়োগে যাব তখন আমরা সূত্রটা বুঝতে পারবো। আরেকবার পড়ে নেই, কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বিক্রিয়ক বা উৎপাদসমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন এইখানে একটা আমাদের উভয়মুখী বিক্রিয়া দেওয়া আছে, এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি, এবং সি প্লাস ডি থেকে ব্যাকওয়ার্ডে তৈরি হচ্ছে এ প্লাস বি। এখন রেট অফ ফরওয়ার্ড মানে এইটা তো সামনের দিকে যাচ্ছে অগ্রগামী, তাহলে রেট অফ ফরওয়ার্ড হবে এই পাশে এবং রেট অফ ব্যাকওয়ার্ড হবে তার বিপরীত পাশে মানে পিছনের দিকে। তো এই রেট অফ ফরওয়ার্ড হবে বিক্রিয়ক, যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে তৈরি হচ্ছে তাহলে বিক্রিয়ক এ এবং বিক্রিয়ক বি এর সক্রিয় ভরের গুণফল তার কি সমানুপাতিক। এখন আমাদের সূত্রটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে রেট অফ ফরওয়ার্ড হবে সক্রিয় ভর বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক, এবং একইভাবে রেট অফ ব্যাকওয়ার্ড হবে উৎপাদ এর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। উৎপাদ কী ছিল, সি এবং ডি, তাদের সক্রিয় ভরের গুণফল নিলাম, তার সাথে সমানুপাতিক হচ্ছে কি রেট অফ ব্যাকওয়ার্ড। তো এখন আমরা যদি এদেরকে আরও একটু সিম্পলিফাই করি, যেমন রেট অফ ফরওয়ার্ড সমানুপাতিক এ ইন্টু বি এর সক্রিয় ভর। এখন আমরা সমানুপাতিক ধ্রুবকটা তুলে দেব, মানে সমানুপাতিক চিহ্নটা তুলে দেব। তো তখন কি লেখা যায়, রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু কে ওয়ান ধরি ইন্টু এ ইন্টু বি। তাহলে রেট অফ ফরওয়ার্ডের একটা সূত্র পাইলাম এইটা। ঠিক একইভাবে রেট অফ ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি বলা যায়, এখানে কে টু ধরি, তাহলে সি এবং ডি, তাহলে আমরা দুইটা মান পাইলাম। তাহলে রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ড এদের সাথে কাদের সম্পর্ক, বিক্রিয়কের সক্রিয় ভরের সম্পর্ক, এবং রেট অফ ব্যাকওয়ার্ডের সাথে উৎপাদের সক্রিয় ভরের সম্পর্ক। এখন এই বিক্রিয়াটা কি একটা সাম্য অবস্থায় আছে, এবং সাম্য অবস্থার শর্তটা আমরা কি জানি, যে সাম্য অবস্থার শর্ত অনুযায়ী রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। এই তো সাম্য অবস্থায় বিক্রিয়ার রেট অফ ফরওয়ার্ড এবং রেট অফ ব্যাকওয়ার্ড সেম হয়। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেই। রেট অফ ফরওয়ার্ডের মান কোনটা, এই যে এইটা, এর মান কি ছিল কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, মানে বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল ইন্টু কে টু ছিল কি সি এবং ডি, মানে উৎপাদের সক্রিয় ভরের গুণফল। এখন আমরা সমানুপাতিক ধ্রুবক কে ওয়ান এবং কে টুকে এক পাশে রাখি, তাহলে কি করা যায়, কে ওয়ান ভাগ কে টু লেখা যায়, এবং এই পাশে সি
এখানে থাকে কি ডি, এবং এই এ বি এই পাশে গুণ আছে, এই পাশে যা ভাগ হয়ে যাবে এ ইন্টু বি। এখন ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ দিলে তো আমরা ধ্রুবকই পাবো, অতএব এখানে একটা ধ্রুবক কে ধরে নেই শুধু, তাহলে উপরে থাকে কি সি ইন্টু ডি ভাগ নিচে থাকে এ ইন্টু বি। এখন আমাদের জানতে হবে এই যে সমানুপাতিক ধ্রুবক আমরা পাইলাম কে, এর দুইটা দিক আছে, একটা হচ্ছে ঘনত্বর দিকে, একটা আছে চাপের দিকে। মানে একটা হচ্ছে কেসি, ঠিক একইভাবে আরেকটা হচ্ছে কেপি, আরেকটা হচ্ছে কেপি। মানে এটা বোঝাচ্ছে আংশিক চাপ কেপিতে বোঝায় আংশিক চাপ, এবং কেসিতে বোঝায় মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা, তার মানে কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্যধ্রুবক এবং কেপি হচ্ছে আংশিক চাপে সাম্যধ্রুবক। এখন আমাদের দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস জানতে হবে, যে কেসি কার উপর নির্ভর করে এবং কেপি কার উপর নির্ভর করে। তাহলে কেসি এর সূত্রটা কি? কেসি ইকুয়াল টু লেখা যায় সি ইন্টু ডি ভাগ এ ইন্টু বি। এখানে আমরা আবার বিক্রিয়াতে আসি, এখানে এর সামনে কত আছে এক, বির সামনেও কত এক, একইভাবে সিডির সামনেও কত আছে এক। কিন্তু এখানে যদি আমরা মোল দ্বারা গুণ করি, যেমন বিতে যদি এন দ্বারা এন নাম্বার মোল দেই এবং ডিতে যদি এম নাম্বার মোল দেই, বা বাকিগুলোতে যদি কোনো মোল থাকে, তাহলে সূত্রর ক্ষেত্রে হয়ে যাবে মোলগুলো পাওয়ারে চলে যাবে। তাহলে এখানে বির মোল ছিল কত এন, তাহলে বির ক্ষেত্রে এন চলে যাবে পাওয়ারে, এবং ডির ক্ষেত্রে ছিল এম, তাহলে পাওয়ারে চলে যাবে এম। একইভাবে এ এবং সিতেও যদি মোল দেওয়া থাকতো তাহলে সেগুলো পাওয়ারে চলে যেত। একইভাবে কেপির সূত্রটা আসে আংশিক চাপ অফ সি ইন্টু আংশিক চাপ অফ ডি ভাগ আংশিক চাপ অফ এ আংশিক চাপ অফ বি। তাহলে এই চাপ দ্বারা আমরা চাপকে ভাগ করলে আমরা পাবো কি আংশিক চাপ, এবং আংশিক চাপের সাম্য ধ্রুবকটা হচ্ছে কেপি। এখন এই যে কেসি আছে, এটা কার কার উপর নির্ভর করে বা কোন ভৌত অবস্থায় কাজ করে, এবং কেপি কোন ভৌত অবস্থায় কাজ করে। যদি কোনো যৌগ বা মৌল শুধুমাত্র গ্যাস অথবা অ্যাকুয়াস, জলীয় এবং গ্যাসীয় অবস্থায় থাকে, শুধুমাত্র সেই অবস্থায় এই সূত্রটা অ্যাপ্লাইড হবে। মানে কেসি শুধু তখনই অ্যাপ্লাইড হবে যখন গ্যাসীয় অথবা অ্যাকুয়াস হবে বিক্রিয়ায়। কিন্তু যদি সলিড উল্লেখ থাকে তাহলে সেখানে কেসি ব্যবহৃত হবে না। ঠিক একইভাবে কেপিটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে, শুধুমাত্র কিসের জন্য? গ্যাসের জন্য। অ্যাপ্লাইড ফর অনলি গ্যাসিয়াস। যদি বিক্রিয়ায় সলিড অথবা অ্যাকুয়াস থাকে তখন কিন্তু কেপির কোনো মান থাকবে না। তো এখন আমরা এখানে কি দেখলাম, ভরক্রিয়ার সূত্র আবিষ্কার করেছে গুলবার্গ অ্যান্ড ওয়েস। এখানে রেট অফ ফরওয়ার্ড সক্রিয় ভরের সমানুপাতিক, রেট অফ ব্যাকওয়ার্ড উৎপাদের সক্রিয় ভরের সমানুপাতিক। সাম্য অবস্থার শর্তটা কি? রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কে আসলাম, কে এর মান কয়টা আছে? দুইটা, একটা কেসি একটা কেপি। কেসি হচ্ছে মোলার ঘনমাত্রা, আংশিক চাপ হচ্ছে কেপি। ঠিক একইভাবে কেসির সূত্র দেখলাম, কেসি কার কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে দরকার পড়বে। এবং কেপি কার কার ক্ষেত্রে প্রযোজ্য।
শুধুমাত্র গ্যাসের জন্য কেপি প্রযোজ্য। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে আমাদের টপিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই প্রশ্নটা থেকে কী বলেছে, a প্লাস 3b ইকুয়াল টু সি থেকে 2d তৈরি হয়েছে। বলছে কি কেসি এর মান কত? তা আমরা সূত্র মতে কী জানি, এই যে এটা আমাদের কেসি এর সূত্র। তা আমরা এই সূত্র মতে কী দেখছি, যে যদি কোনো মোল গুণ থাকে তাহলে সেটা পাওয়ার হয়ে যায়। তাহলে আমাদের কেসিটা আমরা সূত্র মতে কী লিখতে পারি, কেসি ইকুয়াল টু, আগে উপর কী থাকতো, উৎপাদের মোল ঘনমাত্রা, উৎপাদ কোনটা সি এবং 2d, তাহলে এখানে সি গুণন এখানে শুধুমাত্র কি হবে ডি, এবং নিচে কি হবে এ গুণন বি। এখন আমাদের মোলটা দেখি কত আছে, বির সাথে আছে কত 3 মোল, তাহলে বির পাওয়ার হবে কত 3, এবং ডির সাথে আছে কত মোল 2 মোল, তাহলে ডির পাওয়ার হবে 2। এখন এই অপশনটার সাথে কোনটার মিল হয় সেটা আমাদের দেখতে হবে। এই যে আমাদের বি নাম্বার অ্যান্সারটা, এটা আমাদের সমীকরণের সাথে মিলে যাচ্ছে, এই যে বি নাম্বারটা আমাদের মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে বি। তা আমরা একইভাবে পরবর্তী অঙ্কটা দেখি, যে কার্বন সলিড উল্লেখযোগ্য কার্বন ডাই অক্সাইড গ্যাস বিক্রিয়া করে 2 মোল কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করছে, সেটাও কি একটা গ্যাস। বিক্রিয়া চাইছে কি কেসি এর মান কত, তাহলে আমরা আবার সেই পূর্বের না কেসি এর মানটা লিখে ফেলি। এপাশে থাকবে কি উৎপাদ হচ্ছে কার্বন মনোঅক্সাইড, এবং বিক্রিয়ক কি কার্বন এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের এখানে কার্বন মনোঅক্সাইডের সামনে আছে মোল কত 2, তাহলে তার পাওয়ার হয়ে যাবে 2। তাহলে আমাদের অ্যান্সার কি আসার কথা, অ্যান্সার তো আমাদের ডি আসার কথা তাহলে, কিন্তু আমাদের এই অ্যান্সারটা দিলে এই উত্তরটা হবে পুরোটাই ভুল। তাহলে এটা হবে আমাদের ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার হবে সেখানে আমাদের উল্লেখ বুঝতে হবে, যে কার্বন এখানে সলিড অবস্থায় আছে, এবং কেসি এর শর্ত কী ছিল, এই তো কেসি এর শর্ত কি গ্যাস এবং অ্যাকুয়াস থাকতে হবে, কোনো সলিড থাকলে তার ক্ষেত্রে কেসি অ্যাপ্লাইড হবে না। তাহলে এখানে যেহেতু কেসি এতে কার্বন সলিড অবস্থায় আছে, তাহলে কি কার্বন উল্লেখ থাকবে, তাহলে কার্বনটা এখান থেকে সরে যাবে না, মানে সমীকরণে কার্বন থাকবে না। তাহলে মেইন সমীকরণটা কি হবে, কার্বন মনোঅক্সাইড তারপর পাওয়ার 2 ভাগ কার্বন ডাইঅক্সাইড, শুধুমাত্র এটাই হবে কি আমাদের আসল সমীকরণ। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইডের পাওয়ার 2 ভাগ কার্বন ডাইঅক্সাইড, সি নাম্বার অ্যান্সার। তা এখন আমরা আবার তৃতীয় এমসিকিউতে দেখি, যে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করছে, এবং বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। প্রত্যেকটা অপশনে কেপি এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কেপি এর মানটা বের করতে হবে। তাহলে কেপি ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ, তাহলে উৎপাদ কি আছে এল, আর একটা কি আছে এম, তাহলে পি আংশিক চাপ অফ এল ইন্টু আংশিক চাপ অফ এম, আবার ভাগ বিক্রিয়কের আংশিক চাপ অফ এ ইন্টু আংশিক চাপ অফ বি। এখানে আবার উল্লেখযোগ্য যে প্রত্যেকটা সামনে কিন্তু কিছু মোল গুণ আকারে আছে, তাহলে প্রত্যেকটা মোল পাওয়ারে চলে যাবে ঠিক কেসি এর মতন। তাহলে এখানে পাওয়ার আসবে কত এল, এখানে পাওয়ার আসবে এম, এখানে পাওয়ার আসবে এ, এখানে পাওয়ার আসবে বি। তাহলে আমাদের কোন অপশনের সাথে মিলে যায়, এই তো আমাদের বি নাম্বার অপশনের সাথে আমাদের প্রত্যেকটা কোশ্চেন মিলে যায়। তাহলে আমাদের অ্যান্সার কী হবে বি নাম্বার। তো এরই মাধ্যমে আমাদের এই টপিকটা ক্লিয়ার। আর কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে। তা আমরা পরবর্তী টপিকটা শুরু করি। তার আগে আমাদের জানতে হবে কিছু নির্ভরশীলতা বলতে বোঝাচ্ছে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। আমরা জানি সেটা কি ছিল, কে। বিক্রিয়ার হার কি ছিল, রেট অফ ফরওয়ার্ড বা রেট অফ ব্যাকওয়ার্ডের শুধুমাত্র রেট নিলাম, বিক্রিয়ার হারকে আর দ্বারা বোঝায়। এবং সাম্য অবস্থা কি
একটা উভয়মুখী বিক্রিয়া যখন সম্পূর্ণ হয় তখন কি সে একটা সাম্য অবস্থায় পৌঁছায়, সেটা কার কার উপর নির্ভর করে, বিক্রিয়ার হারটা কার কার উপর নির্ভর করে, সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকটা কার কার উপর নির্ভর করে। এইগুলো আমাদের এমসিকিউতে আসে বা আমাদের জেনে রাখতে হবে। এখানে সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কারোর উপর না, শুধুমাত্র তাপমাত্রার উপর। যদি তোমার প্রশ্নে বলা হয় যে নিচের কে এর মান কার উপর নির্ভরশীল করে বা নির্ভর করে, ঘনমাত্রা দেওয়া থাকবে, তাপমাত্রা দেওয়া থাকবে, দুইটা ধরলাম, তো তখন আমাদের অ্যান্সার কী হবে, শুধুমাত্র তাপমাত্রা। তাপমাত্রার বাইরে অন্য কারোর উপর সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক নির্ভর করে না। ঠিক একইভাবে বিক্রিয়ার হার আর নির্ভর করে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে সাম্য অবস্থা কার কার উপর নির্ভর করে, আমরা পূর্বেই জেনেছি চারটা জিনিস আছে যার উপর সাম্য অবস্থা নির্ভর করে। কি কি? তাপ, চাপ, ঘনমাত্রা, এক্সট্রা একটা জিনিস আসে, সেটা কি? নিষ্ক্রিয় গ্যাস, মানে এই চারটার উপর নির্ভর করে। আমাদের এইগুলো জানতে হবে। এখন আমাদের মেইন টপিকে আসি, যেগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে এই অধ্যায় থেকে, যে কেপি কেসি রিলেটেড ম্যাথ, কেপি কেসি রিলেটেড একক, কেপি কেসি এর রিলেশন, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। তো আমরা আগে দেখি কেপি কেসি এর এককটা কি। কেপি কেসি এর কোনো একক নেই, তবে এখানে মনে রাখতে হবে বাট বিশেষ ক্ষেত্রে একক আছে, আমরা বিশেষ কিছু ক্ষেত্রে এককটা ব্যবহার করতে পারি। তাহলে সেই এককগুলো কি কি হবে? আমরা কেপি কেসি নিয়ে কাজ করতেছি, কেপি এর একক এবং কেসি এর একক কি কি হবে আমরা এখান থেকে একবার জানবো। কেপি নিয়ে কেপি এর একক কি হবে, আরেকবার জানবো কেসি এর একক নিয়ে। এখানে কেপি মানে কি বোঝাচ্ছে? আংশিক চাপের সাম্য ধ্রুবক। তাহলে আমরা চাপের একক কি জানি? এটিএম। এবং সিতে কি বোঝায়? সিতে বোঝায় আমাদের কি? ঘনমাত্রা। এবং ঘনমাত্রার এককটা কি? মোল পার লিটার। এটা আমরা অবশ্যই জানি, কিন্তু এখানে একটা জিনিস কেপি কেসি এর জন্য এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে ডেলেন। এখানেও পাওয়ার হয়ে যাবে ডেলেন। এখন এটিএমকে আবার কিভাবে প্রকাশ করা যায়? এটিএমকে নিউটন পার মিটার বলা যায় না? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তার পাওয়ার কি হয়ে যাবে? ডেলেন। এটাও হতে পারে, অথবা এটাও, অপশনে যেটা থাকবে আমরা সেটা ব্যবহার করব। এবং মোল পার লিটার, মোলকে আমরা যদি মোলই রাখি এবং লিটারকে ডেসিমোলে যদি প্রকাশ করি, তাহলে কি হবে? ডেসিমোল পাওয়ার কত হবে? -3। এবং পুরাটার পাওয়ার কত? ডেলেন। এখন আমরা কি জানলাম? কেপি কেসি এর কোনো একক নাই, তবে বিশেষ কিছু ক্ষেত্রে কেপি কেসি এর একক ব্যবহার করা হয়। কেপি এর একক কি? এটিএম পাওয়ার ডেলেন। এবং কেসি এর একক কি? মোল পার লিটার পাওয়ার ডেলেন। এদেরই আরেকটা রূপ কি? মোল পার ডেসিমোলার পার কিউব, পুরোটার উপর কি? ডেলেন। এখন এই ডেলেন জিনিসটা কি আমাদের সেটা জানতে হবে। তো ডেলেন বলতে বোঝায়, তার আগে আমরা একটা বিক্রিয়াতে যাই, যে পূর্বের বিক্রিয়াগুলো আমরা যেগুলো করলাম, যেমন এইখানে এ প্লাস বি থেকে সি প্লাস ডিতে রূপান্তরিত হয়েছে। এখানে ডেলেন কি হইতো? ডেলেনটা হয়তো উৎপাদের মোলগুলোর যোগফল মাইনাস বিক্রিয়কের মোলগুলোর যোগফল। এখানে মোল কত? 1, এখানে মোল কত? m। তাহলে উৎপাদের মোলগুলোর যোগফল কি হবে? 1 + m মাইনাস বিক্রিয়কের মোলগুলোর যোগফল। এখানে কত মোল? 1, এখানে মোল কত? n। তাহলে 1 + n, এই মানটাই আমাদের ডেলেন। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। তো চলো কেপি কেসি এর একক নিয়ে 3টা ম্যাথ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই প্রথম ম্যাথটা দেখি, অ্যাটমসফিয়ারিক অ্যাটমিক এককে ব্যবহার করা হয়েছে এবং চাইছে কি? কেপি এর একক নির্ণয় করো। কেপি এর
একক নির্ণয় করতে বলছে। তাহলে কেপি এর একক কি জানি আমরা, এটিএম পাওয়ার ডেল এন। এখন আমরা ডেল এনটা একটু বের করি। ডেল এন মানে কি, উৎপাদের মোলগুলোর যোগফল মাইনাস বিক্রিয়কের মোলগুলোর যোগফল। উৎপাদের মোল কি কি, এখানে কত 1, এখানে কত 2, তাহলে 1 যোগ 2 মাইনাস এখানে কত 4 বিক্রিয়কের ক্ষেত্রে, আর এখানে কত 1, তাহলে 4 যোগ 1, তাহলে এখানে আসে কত 3 মাইনাস 5, এটার মান কত -2। তাহলে আমাদের ডেলেনের মানটা যদি বসাই তাহলে আসে কত এটিএম টু দি পাওয়ার -2। এটা কার সাথে মিলে যায়, 1 নাম্বার অপশনের সাথে। তাহলে আমাদের অ্যান্সার 1 নাম্বার, এটিএম পাওয়ার -2। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি। যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে কি কেসি এর একক কি। তাহলে আমরা কেসি এর ক্ষেত্রে একক কি জানি, মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এখানে ডেলেনটা কত হবে, উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রা কত, মানে মোল কত 2 মাইনাস বিক্রিয়কের ক্ষেত্রে কত 1 ইন্টু আরেকটা কি আছে 3। তাহলে 1 যোগ এই 3 যোগ করলাম, তাহলে 2 মাইনাস 4 ইকুয়াল টু কত -2। এখন আমরা মোল পার লিটার টু দি পাওয়ার -2 রাখলাম। এখন আমরা এটাকে একটু গুণ করে ভাঙাই দিই, যেহেতু অপশনের সাথে মিলে যাচ্ছে না। তাহলে এটা কি হবে, মোল পাওয়ার -2 এবং লিটার পাওয়ার শুধুমাত্র 2, কারণ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন পাওয়ার -2 মানে কি, সেটা পার হয়ে যায়, নিচে চলে যায়। তাহলে এটা কি হবে, লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা কোনটার সাথে মিলে যায়, আমাদের ডি নাম্বার অ্যান্সারের সাথে মিলে যায়। তাহলে অ্যান্সার হবে ডি। আবার আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। নিম্নের কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এর সঠিক একক কোনটি। মানে একটা বিক্রিয়া দেওয়া আছে, 4টা অপশনের ভিতরে কোনটা এর সঠিক কেসি এর একক। আমরা কেসি এর একক আবার বের করি। কেসি এর একক কি হয়, এটিএম পাওয়ার ডেলেন। এখন আমাদের ডেলেনটা বের করে নেই। এখানে ডেলেন কত, ডেলেন ইকুয়াল টু 2 যোগ 3, 2 যোগ 3 মাইনাস কত 2 যোগ 1, 2 যোগ 1। তাহলে আমাদের যোগ করলে আসে কত 5 মাইনাস 2 ইকুয়াল টু কত 3। সরি, এখানে এটিএম হবে না, যেহেতু কেসি বলছে, তাহলে মোল পার লিটার হবে। মোল পার লিটার। এখন আমরা ডেলেনের মানটা বসায় দেই। মোল পার লিটার টু দি পাওয়ার কত হবে 3। এখন আমরা এই 3 দ্বারা সবাইকে গুণ করে দেই। তাহলে মোল পাওয়ার 3 লিটার পাওয়ার -3 কোন অপশনের সাথে মিলে যায়, এখানে মোল পাওয়ার 3 এবং কোনো অপশনের সাথে মিলে কি, এখানে 5 মাইনাস 3, এখানে আমাদের ভুল গেছে। এই 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে এখানে আমাদের ডেলেনের মান আসবে কত 2, ডেলেনের মান আসবে কত 2। তাহলে আমরা অঙ্কটা আরেকবার করি। মোল স্কোয়ার 2 দ্বারা গুণ করতেছি, যেহেতু এর পাওয়ারটা কত 2 পার লিটার স্কোয়ার। এটা আমাদের জানা হলো। এখন এইখানে দেখো, এখানে লিটার বার হয়েছে, সরি, কিন্তু অপশনে দেওয়া আছে কত ডিএম, ডেসিমোলারে দেওয়া আছে। তাহলে লিটারকে ডেসিমোলারে আমরা রূপান্তর করি। তাহলে এখানে মোলই থেকে যাবে, মোল স্কোয়ার। এখানে ডেসিমোলারে রূপান্তর করলে কত আসে -3, এর পাওয়ার কত -2। তাহলে মোল স্কোয়ার ডেসিমোলার পাওয়ার কত মাইনাস মাইনাসে +6। তাহলে আমাদের মেইন জিনিসটা আসলে কত, মোল স্কোয়ার ডেসিমোলারের পাওয়ার 6। এটা কোন অপশনের সাথে মিলে যায়, এখানে মাইনাস হবে আমাদের 2 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে
প্লাস না, তাহলে এটা কি হবে, যেহেতু +2 তাহলে এখানে হবে -6 এবং এখানে হবে -6, তাহলে আমাদের বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার কত হবে, বি। তো এই অঙ্কে একটু আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তো এইটুকু একটু তোমরা ভালোভাবে দেখে নিও, তোমরা নিজেরা করে নিও আবার। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকে ওই কেসি এবং কেপি এর সম্পর্কে আমরা আবার জানবো। আমরা কি বুঝলাম, যে কেপি কেসির কিছু কিছু টপিক আছে যেগুলো জানতে হবে, তার ভিতরে একটা কি কেপি কেসি এর একক, এটা থেকে অহরহ এমসিকিউ আসে। তাহলে কেপি কেসি এর আবার দ্বিতীয় নাম্বার টপিকটা কি ছিল, কেপি কেসি এর রিলেশন, মানে কেপি এবং কেসি এর ভিতরে সম্পর্কটা কি। তা একটা সূত্র আছে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেলেন। ডেলেন কি জানি, টি মানে কি বুঝি আমরা, তাপমাত্রা, এবং আর কি গ্যাসের মোলার ধ্রুবক, সেটা হচ্ছে আর। তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। এখন এখান থেকে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যে এখানে ডেলেনের মানটা যদি জিরো হয়, তাহলে কেপি কেসি এর সম্পর্কটা কি দাঁড়ায়, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কত, 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাহলে আমাদের মেন সূত্রটা কি আসবে, কেপি ইকুয়াল টু কেসি। তার মানে কি বুঝলাম, ডেলেনের মান যদি 0 হয়, কেপি ইকুয়াল টু কেসি হয়, মানে কেপি এবং কেসি সমান হয়। ঠিক একইভাবে ডেলেন যদি পজিটিভ হয়, তাহলে তখন সূত্রটা কি দাঁড়ায়, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার, এখানে পজিটিভ কিছু একটা আসবে, যেমন ধরো +5, +2, তাহলে কেপি এর কেসি এর ভিতরে সম্পর্কটা কি, এখানে কিছু একটা আছে আর টি, তার পাওয়ার কত ধরলাম 2, তার মানে কি স্কোয়ার হয়ে যাচ্ছে, ধরলাম আর টির মান কত, গুণ করে আসলো 2, এবং তার উপর আবার স্কোয়ার কত 4, তাহলে 2 এবং 2 স্কোয়ার করলে আসে কত 4, সেই 4 সাথে আবার কত গুণ হচ্ছে কেসি, সেই পুরাটা গুণফলের মান কত কেপি। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, কেপি সবচাইতে বড়, তারপরে ছোট কি কেসি। তাহলে এখান থেকে রিলেশনটা দাঁড়াচ্ছে কেপি ইজ গ্রেটার দ্যান কেসি। তার মানে ডেলেনের মান যদি ধনাত্মক কিছু হয়, তাহলে কেপির মানটা বড় হয়। ঠিক একইভাবে ডেলেনের মান যদি ঋণাত্মক কিছু আসে, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ঋণাত্মক কিছু। ঠিক একইভাবে ক্যালকুলেশন তোমরা করে বুঝে নিও, দেখবা যে কেসি এর মান কেপি এর মানের চাইতে বড় হয়ে যায়। পজিটিভ হলে কেপি বড় এবং নেগেটিভ হলে কেসি বড়। তো এইখানে আমরা কেপি কেসি এর ভিতরে রিলেশনটা জানলাম। এখন আমাদের কেপি কেসি এর রিলেশন নিয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো সলভ করি, তাহলে এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের সব টপিক ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া দিছে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। এখানে অপশন সব কেপি কেসি আছে, মানে কেপি কেসি এর ভিতরে রিলেশনটা তৈরি করতে বলছে। তাহলে আমাদের এখানে কত, ডেলেনটা আগে বের করি। ডেলেন কত, 2 - 1 + 1, এটা উৎপাদ, এটা বিক্রিয়কের মোল। তাহলে 2 - 2 আসে কত, 0। তাহলে আমাদের কেপি কেসি এর সম্পর্ক কী ছিল, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। এখানে ডেলেনের মান কত, কেসি আর টি টু দি পাওয়ার 0, কেপি সমান সমান, তাহলে কেপি ইকুয়াল টু কেসি আসতেছে আমাদের। আমি একটু ডিটেইলে করে দেখাইলাম। তাহলে কেপি ইকুয়াল টু কেসি যেটা, সেটাই হবে আমাদের কি অ্যান্সার। তাহলে বি নাম্বারে আছে কেপি ইকুয়াল টু কেসি, তাহলে এটা কি আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী এমসিকিউতে দেখি, নিচের বিক্রিয়াসমূহের মধ্যে কোনটির কেপি কেসি সমান, কেপি কেসি সমানের শর্ত কি, ডেলেন 0 হতে হবে। কারণ ডেলেন কোনটার ক্ষেত্রে সূত্র আমরা সেটা দেখি। যেমন 1 নম্বরের ক্ষেত্রে ডেলেন কি, ডেলেন 1 এবং 1 যোগ করলে হয় কত, 2 - 1, এখানে কি 0 আসে, এর মান আসে কত 1, 0 নয়। বি নাম্বারটা দেখি, এই পাশে আছে কত, ডেলেন ইকুয়াল টু 2, এই 2 - 1 + 1 আবার কত আসে, 1 + 1
ইকুয়াল টু কত 2 মাইনাস 2 ইকুয়াল টু কত 0, যেহেতু 0 আসে তার মানে এই বি নাম্বারটা কি আমাদের রাইট অ্যান্সার। এখন আমরা 3 নাম্বার এমসিকিউটাতে আসি। এখানে কি বলছে, একটা বিক্রিয়া দিয়ে বলছে যে বিক্রিয়া গ্যাসীয় বিক্রিয়া, এটা একটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে 2 মোল। এখানে কেপি কেচি এর রিলেশনটা নিম্নের কোনটি? এখানে দেখো কতগুলো ভর্তি পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে 2বার, তারপরে জাস্টে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। এখন আমরা ডেলেনটা আগে বের করি। ডেলেন কত? এখানে উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রা কত 2 মাইনাস বিক্রিয়কের ক্ষেত্রে কত 1 যোগ 3, তাহলে আমাদের আসে কত 2 মাইনাস 4 মাইনাস 2। এখন আমাদের কেপি কেসি এর সম্পর্ক কি? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। ডেলেনের জায়গায় বসবে কত -2, তাহলে এটা কোনটার সাথে মিলে যায়? এই যে আমাদের সি নাম্বার অপশনের সাথে মিলে যায়, তাহলে অ্যান্সার কি হবে? সি। তো আমাদের রিলেশনটা গেল। আবার একইভাবে কেপিকেসি এর কিছু অ্যাডভান্স রিলেশনের ম্যাথ আছে যেগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসে, তবে ভার্সিটির ক্ষেত্রেও আসতে পারে। এখন আমরা সেই ম্যাথগুলো করব। তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, উল্লেখ করা আছে, কিছু শর্ত দেওয়া আছে। আমরা 3টা শর্তের কিছু প্রশ্ন থেকে আমাদের বের করব, শর্ত থেকে সমীকরণ বের করব। এখানে প্রথমে কি বলা আছে, সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে পরস্পরের পরিপূরক হবে। এখানে আমাদের বিক্রিয়াটা কি নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া তৈরি হয়েছে, এটা কি একটা উভয়মুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া কি, এই পাশের দিকে যাবে, সামনের দিকে যাবে, এবং পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি বিপরীত দিকে যাবে। এখন এই বিক্রিয়াটা ধরলাম সম্মুখমুখী, এখন পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাহলে কি হবে, 2NH3 ইকুয়াল টু N2 প্লাস 3H2। এখানে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক যদি K1 হয়, দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরে নিলাম K2। তাহলে শর্ত কী ছিল, সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক পরস্পরের পরিপূরক। পরিপূরক মানে কি একটা আরেকটা বিপরীত। তাহলে K1 ইকুয়াল টু বা K2 ইকুয়াল টু কী লেখা যায়, 1/K1। এই যে আমাদের রিলেশনটা বের হলো। তাহলে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক পরস্পরের পরিপূরক, মানে একটা বিক্রিয়াকে যদি উল্টাই দেই তাহলে তাদের সাম্য ধ্রুবকটাও উল্টে যাবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শর্তটা দেখি, মোল বা নাম্বার গুণ হলে সেই ক্ষেত্রে কি হবে। যেমন এটা একটা বিক্রিয়া, এখানে 1 মোল, এখানে 3 মোল, এখানে কত 2 মোল। এখন আমরা পরে আরেকটা বিক্রিয়াতে কি করলাম, N2 রাখলাম প্লাস 3H2 রাখলাম ইকুয়াল টু 2NH2 রাখলাম, NH3 কী করব, উভয় পক্ষে হাফ দ্বারা গুণ দেব, হাফ দ্বারা গুণ দিলাম, এখানেও হাফ দ্বারা গুণ দিলাম, তাহলে বিক্রিয়াটা কি আসে, হাফ N2 প্লাস 3/2H2। এখানে ইকুয়াল দিচ্ছি আমরা উভয়মুখী বিক্রিয়া বোঝার জন্য, এই 2 আর 2 কেটে যায়, তার মানে শুধু থাকে NH3। প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম K1 সাম্য ধ্রুবক এবং দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম K2 সাম্য ধ্রুবক। এখন আমাদের কি বলা আছে, মোল বা নাম্বার গুণ হলে সেই ক্ষেত্রে শর্তটা কি হবে, যে শেষেরটা K2 ইকুয়াল টু হবে K1 প্রথমটা যত গুণ হয়েছে, এখানে কত গুণ হয়েছে, হাফ গুণ করা হয়েছে, তাহলে পাওয়ার হয়ে যাবে যত গুণ। তাহলে এইটার শর্তের ক্ষেত্রে আমাদের K1 K2 শর্ত কি আসে, K2 ইকুয়াল টু K1, এইটার পাওয়ার হবে হাফ। তাহলে কি বুঝলাম, কোনো মোল বা নাম্বার গুণ করলে সেই ঠিক মোল বা নাম্বারটা পাওয়ারে চলে যায়। তাহলে K2 ইকুয়াল টু K1 ইন্টু যত গুণ করব তত পাওয়ারে চলে যাবে। এখন আমরা তৃতীয় শর্তে যাই, যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পূর্ণ হয়, তাহলে আমি একটা বিক্রিয়া প্রথম ধাপে সম্পূর্ণ হতে 3টা ধাপ লাগে, ধরলাম প্রথম ধাপে তার সাম্য ধ্রুবক K1,
আবার শর্তটা পড়ি, যদি কোনো বিক্রিয়া দুই বা ততোধিক ধাপে সম্পূর্ণ হয় তাহলে সাম্য ধ্রুবক প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান হবে। ধরলাম প্রথম ধাপের সাম্য ধ্রুবক K1, একই বিক্রিয়ার দ্বিতীয় ধাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক ধরলাম K2, তৃতীয় ধাপের ক্ষেত্রে ধরলাম সাম্য ধ্রুবক K3। মানে ধরলাম একটা বিক্রিয়া 3টা ধাপে সম্পূর্ণ হইল, তারপরে সম্পূর্ণ বিক্রিয়াটা হয়েছে, তাহলে সম্পূর্ণ বিক্রিয়ার সাম্য ধ্রুবক K হবে এই যে শর্ত মতে প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান, K1 গুণন K2 গুণন K3। একইভাবে বিক্রিয়ার ধাপগুলো আরও বাড়তে থাকে, যত বেশি হবে ঠিক ততগুলো সাম্য ধ্রুবক গুণ হবে, ডট ডট দিয়ে বোঝাই, যত গুণ হবে তত থাকবে। তাহলে এখানে আমাদের কেপি কেসির অ্যাডভান্স রিলেশনটা গেল। প্রথমটা আমাদের ভার্সিটির ক্ষেত্রে আসে, দ্বিতীয় এবং তৃতীয়টা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসে। তো তারপর আমাদের জেনে রাখা উচিত আমাদের ভার্সিটিতে এসেও যেতে পারে। তো আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করি তার উপরেই, যে 18 নম্বর এমসিকিউ, বা এই এমসিকিউটা কী বলছে, A প্লাস বি বিক্রিয়া করে সি উৎপন্ন করছে, এর সাম্য ধ্রুবক কত, কে। আবার সি থেকে এ প্লাস বি তৈরি হয়েছে, তার সাম্য ধ্রুবক কত, K1। এখানে একটা জিনিস ভালো করে দেখলে বুঝবা যে এখানে যে বিক্রিয়াটা আছে ঠিক এই বিক্রিয়াটা কি তার অপোজিট না। আমি লিখেই বোঝাই, এ প্লাস বি থেকে তৈরি হয়েছে সি, এটা প্রথমে ছিল, দ্বিতীয়র ক্ষেত্রে কি তৈরি হলো, আবার সি থেকে এ প্লাস বি। আমাদের কোন শর্তের সাথে মেলে, প্রথম শর্ত, এই যে আমাদের এই প্রথম শর্তের সাথে মিলে যায়। তাহলে আমাদের কি বিক্রিয়া যদি উল্টে যায় সাম্য ধ্রুবকও কী হবে, উল্টে যাবে। তাহলে শেষেরটা আগে লিখবো, শেষেরটা সবসময় আগে লিখবো, K1 ইকুয়াল টু প্রথমেরটা কী হবে, বিক্রিয়া প্রথমটা উল্টে গেছে তাহলে সাম্য ধ্রুবকও উল্টে যাবে। তাহলে K1 ইকুয়াল টু 1/K। এটা কোন অপশনে আছে, এই যে আমাদের এ নম্বর অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে এ। এখন আমরা এই টপিকটাও ক্লিয়ার হইলাম, আমরা নেক্সট টপিকে যাই, লা শাতেলিয়ার নীতি। এইটা আমাদের 1000% ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা লা শাতেলিয়ার নীতি সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। তো আমাদের এইচএসসি তো ছিল, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে বিস্তর কিছু জানতে হয় না, শুধু কিছু মেইন কি টপিক জানলে আমাদের এমসিকিউ এর অ্যান্সার করা যায়। তো আমরা শুধু সেটিটুকুই জানবো, আমরা বিস্তরে যাব না। তো লা শাতেলিয়ার নীতি আমরা কি জানি পূর্বে থেকেই, কয়টা ভৌত অবস্থা বা প্রভাবকের উপর নির্ভর করে, চাপ, ঘনমাত্রা এবং তাপমাত্রার উপর নির্ভর করে। মানে লা শাতেলিয়ার নীতি বলে কোনো বিক্রিয়ায় চাপ, ঘনমাত্রা, তাপমাত্রার প্রভাব কতটুকু, মানে বিক্রিয়ার ওপর কতটুকু প্রভাব ফেলে, সেইটা আমাদের লা শাতেলিয়ার নীতি দ্বারা বোঝা যায়। তো এই তিনটা সম্পর্কে জানলে আমাদের কমপ্লিট হবে লা শাতেলিয়ার নীতি। এখানে আমাদের চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা নিয়ে কিছু জিনিস বোঝানো হয়েছে, তো চলো আমরা সেটা বুঝি আগে। আমরা আগে চাপ নিয়ে জানি, চাপটা কি বোঝাচ্ছে, কম মোল যেদিকে বিক্রিয়া সেই দিকেই যাবে। আমরা যেমন সাধারণভাবে যদি কোনো গ্লাসে পানি রাখি, আরেকটা গ্লাসেও পানি রাখি, দুইটা গ্লাসে পানি, মাঝে যদি একটা পাইপ দিয়ে যুক্ত করি, তাহলে কি, যেই গ্লাসের পানি বেশি হবে পানি সেই গ্লাস থেকে কম গ্লাসে পানিযুক্ত গ্লাসে বেশি যাবে, মানে যেখানে বেশি থাকবে সেখান থেকে কমের দিকে যাবে। এটা আমরা স্বাভাবিকভাবে জানি, তা সেটা দিয়ে মনে রাখি যে কম মোল যেই দিকে বিক্রিয়া যাবে সেই দিকে। তো প্রথম বিক্রিয়ায় দেখি যে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং কি অ্যামোনিয়া আছে। এখানে বাম পাশের মোল কত, 2, ডান পাশের মোল কত, 2, এবং বাম পাশের মোল কত, 1 এবং 3। 1 যোগ 3 করলে আসে কত, 4। তাহলে এই পাশে মোল কত, 4, এই পাশে মোল কত, 2। বিক্রিয়াটি এখন কোন দিকে যাবে, কম মোল যেই দিকে সেই দিকে, তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। এটা গেল। এখন আমরা 2 নাম্বারটা দেখি, কার্বন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া। এখানে কি হয়েছে, এখানে মোল কত, এখানে উৎপাদের মোল 1, এপাশে 1 এবং 1, এই দুইটা যোগ করলে আসে কত, 2। তাহলে আমাদের শর্ত মতে কী হওয়ার কথা ছিল, এই যে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। কিন্তু রেড অ্যালার্ট, এখানে রেড অ্যালার্ট দেখতে হবে। আমরা কি জানি চাপের শর্তটা কি ছিল,
চাপের শর্ত ছিল সে গ্যাসীয়র ক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে। চাপ কার ক্ষেত্রে কাজ করে? অনলি ফর গ্যাসিয়াস, মৌল বা যৌগ। এখানে যদি সলিড আসে সেটা কাজ করবে না, অ্যাকুয়াস আসলেও সেখানে কাজ করবে না। তাহলে এখানে উল্লেখ্য যে কার্বনটা কি এখানে সলিড, তাহলে এই বিক্রিয়ার ওপরে চাপ কোনো প্রভাব ফেলবে না। তাহলে এখানে কি বাম দিক থেকে ডান দিকে যাবে? বিক্রিয়া আমি যতই চাপ বাড়াই বিক্রিয়া বাম থেকে ডানে যাবে না, মানে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। এটাই আমাদের বুঝতে হবে। এমসিকিউ অপশনে যদি সলিড কিছু থাকে উল্লেখ, তাহলে সেখানে চাপের কোনো প্রভাব নেই, এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা 2-এ আসি, ঘনমাত্রা। যেই পাশে যুক্ত হবে বিক্রিয়া তার দিক থেকে অন্য দিকে যাবে বা তার দিক থেকে অন্য দিকে চলে যাবে। এখানে গ্যাসিয়াস এবং অ্যাকুয়াসের ক্ষেত্রে শুধুমাত্র ঘনমাত্রা প্রযোজ্য। এখানেও কি সলিড আসলে সলিডের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা মনে রাখতে হবে। তাহলে যে পাশে যুক্ত করব সেই পাশ থেকে অপর পাশে যাবে। এখন আমরা যদি এই প্রথম বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেন আছে এবং উৎপাদ কত আছে? অ্যামোনিয়া। এখন এই পাশে যদি নাইট্রোজেনকে যুক্ত করি, এই পাশে আমরা নাইট্রোজেনকে যদি বাড়াই দেই, প্লাস করে দেই, তাহলে বিক্রিয়াটা কি হবে? এই পাশ থেকে এই পাশে যাবে। ঠিক একইভাবে এখানে যদি অ্যামোনিয়াটা বাড়াই দেই, অ্যামোনিয়া বাড়াই, তাহলে বিক্রিয়াটা এই পাশ থেকে এ পাশে যাবে। এটুকু জানলে এনাফ। 2 নাম্বারটা দেখি, এখানেও সেম। এই পাশে যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়া এই দিকে যাবে, এবং এই পাশে যদি বাড়াই তাহলে বিক্রিয়া তার অপোজিট দিকে চলে যাবে। 3 নাম্বারে আছে ঠিক এইভাবে যদি আমরা কি করতাম, এ পাশে বাড়াইতাম, শর্ত মতে কি এ পাশে যাইতো, এবং এই পাশে বাড়াইলা শর্ত মতে এই পাশে বিক্রিয়া চলে যেত, মানে বিক্রিয়ার গতিটা এই দিকে হতো। এটা দ্বারা গতিকে বোঝানো যাচ্ছে আর কি। কিন্তু এখানে কি সলিড উল্লেখ আছে না? আমরা কি জানি এখানে ঘনমাত্রার ক্ষেত্রে সলিডের কোনো প্রভাব নেই, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রেও কোনো কার্যকর দিবে না, মানে এই বিক্রিয়াতে ঘনমাত্রার কোনো প্রভাব নেই। এটা আমাদের মনে রাখতে হবে। রেড অ্যালার্ট। এই শর্তগুলো আমাদের এমসিকিউতে চলে আসে, যার ফলে আমরা এমসিকিউ সলভ করতে পারি। এখন আসি তাপমাত্রা। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তাপমাত্রা নিয়ে খেলা। এখানে দেখো একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে সি তৈরি হয়েছে, আরেকটা বিক্রিয়া ধরলাম এ প্লাস বি থেকে সি তৈরি হয়েছে। এখানে ডেল এইচের মান দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখন ডেল এইচ পজিটিভ, ডেল এইচ পজিটিভ মানে বিক্রিয়াটাতে তাপ হারিয়ে গেছে। ডেল এইচ পজিটিভ তার মানে বিক্রিয়াটা কি তাপ হারি, এবং ডেল এইচ নেগেটিভ মানে কি বিক্রিয়াটি তাপ উৎপাদী। এই পুরা 2 লাইন মনে রাখা লাগবে। এখন আমার ডেল এইচ পজিটিভ হলে তখন তাপমাত্রার প্রভাব কেমন, এবং ডেল এইচ নেগেটিভ হলে তখন তাপমাত্রার প্রভাব কেমন, আমাদের এটা দেখতে হবে। এটা দেখার একটা কোনো, এটা বোঝার জন্য কোনো ক্রিটিক্যাল কিছু বুঝতে হবে না। এখানে পজিটিভ আছে। এখন আমরা দেখো 1 নম্বর শর্ত, 1 নম্বর শর্ততে কি তাপমাত্রা যদি বাড়াই কোনো বিক্রিয়ায়, যেমন এ প্লাস বি এই বিক্রিয়াটাতে যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, বাম দিকে যাবে না ডান দিকে যাবে, সেটা বোঝার জন্য আমরা এখন দেখব যে তাপমাত্রা বাড়াইলাম, বাড়ানো মানে কি পজিটিভ। এখানে ডেল এইচ কত পজিটিভ, তাহলে পজিটিভ এবং পজিটিভে কত হয় পজিটিভই হয়, তাহলে বিক্রিয়া কি হবে বাম থেকে ডান দিকে যাবে। এটাই তো আমাদের পজিটিভ ব্যাপার যে বাম থেকে ডান দিকে যাবে। ঠিক একইভাবে 2 নম্বর শর্তে তাপমাত্রা যদি আমরা কমাই দিই, তাহলে তাপমাত্রা কমানো মানে কি নেগেটিভ, ইন্টু ডেল এইচের মান কত এখানে আমাদের তাপ হারি যেহেতু সেহেতু পজিটিভ, তার মানে কি পজিটিভ এবং নেগেটিভে কত হয় নেগেটিভ, পজিটিভ নেগেটিভে নেগেটিভ হয়। তাহলে বিক্রিয়াটা কি নেগেটিভ মানে উল্টে যাচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা তখন কোন দিকে যাবে, এই বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হবে, বা ডান দিক থেকে মানে উল্টো দিকে যাবে আর কি, উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। তাহলে ডান দিক থেকে বাম দিকে যাবে তখন বিক্রিয়াটা। তাহলে আবার দেখি ডেল এইচ এর মান পজিটিভ, তাপমাত্রা যদি বাড়াই তাহলে পজিটিভ 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 মানে দুইটা গুণ করলে তাহলে কি বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, যেটা রিয়েল নিয়ম আর কি। কিন্তু তাপমাত্রা যদি কমাই দেই তাহলে কমানো মানে কি নেগেটিভ, ডেল এইচ কত পজিটিভ, তাহলে
নেগেটিভ ইন্টু পজিটিভ গুণ করলে আসে কত? নেগেটিভ। তার মানে কি? নেগেটিভ মানে কি? উল্টা। তাহলে ডান দিক থেকে বিক্রিয়া বাম দিকে যাবে, বা উৎপাদ থেকে বিক্রিয়াকে পরিণত হবে, বিক্রিয়াটা উল্টো দিকে চলে যাবে তখন। এটাই বোঝালাম। এখন আমরা দ্বিতীয় বিক্রিয়াটা দেখি। এখানে ডেল এইচের মান কি? নেগেটিভ। মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে শর্ত, তাপমাত্রা যদি বাড়ায় সেম আগের নিয়ম, পজিটিভ। ডেল এইচের মান কত? নেগেটিভ। দুইটা গুণ করলে আসে কত? নেগেটিভ। নেগেটিভ মানে কি? উল্টা। উল্টা মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, মানে ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান থেকে বামে যাবে, বা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। আবার শর্ত নাম্বার 2, তাপমাত্রা আবার যদি কমায়, বিক্রিয়ার তাপমাত্রা যদি কমায়, তাহলে তার মানে কি? নেগেটিভ। ডেল এইচ কত? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ গুণ করলে আসে কত? পজিটিভ। পজিটিভ মানে কি? বিক্রিয়া এই যে এই দিকে এ প্লাস বি থেকে সি দিকে যাবে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। তার মানে কি? বাম দিক থেকে ডান দিকে যাবে। এই পজিটিভ এবং নেগেটিভের যে আমরা দেখলাম, পজিটিভ নেগেটিভের যে শর্ত, মানে সিম্পল বোঝার জন্য আমরা বললাম পজিটিভ পজিটিভ বা পজিটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ। ঠিক এইভাবে আমাদের এমসিকিউগুলো সলভ করলে আমাদের কোনো প্যারাই নেই। তাহলে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা এমসিকিউ সলভে আসি। আচ্ছা, এখানে দেখি 3 নাম্বার এমসিকিউ। PCl5 থেকে PCl3 এবং Cl2 বিক্রিয়া উৎপন্ন হয়েছে। বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস সংযোগ হলে কি ঘটবে? বিক্রিয়াটা কোন দিকে যাবে বা কার কম বেশি হবে? ক্লোরিন কোন পাশে? ডান পাশে। ক্লোরিন গ্যাসকে যদি বাড়াই দেই, যুক্ত করি, তাহলে বিক্রিয়াটি কি আমাদের শর্ত মতে এই দিকে যাবে না? ঘনমাত্রা শর্ত মতে ঘনমাত্রা যেদিকে বাড়াবো বিক্রিয়া তার উল্টা দিকে যাবে। তাহলে উৎপাদ থেকে আমাদের বিক্রিয়কের দিকে যাবে বিক্রিয়াটা। তার মানে কি? PCl5 বৃদ্ধি পাবে, PCl3 কমবে, Cl2 কমে PCl5-এ পরিণত হবে। তাহলে আমাদের অপশনটা টেস্ট করি। এখানে কি বলছে? PCl এর বিয়োজন বৃদ্ধি পাবে। বিয়োজন মানে কি? ভাঙ্গা। কিন্তু আমরা দেখতেছি কি এখানে PCl5 গড়তিছে, তাহলে এটা কি অ্যান্সার হবে? না। PCl5 এর বিয়োজন হ্রাস পাবে। বিয়োজন হ্রাস মানে কি? সে বৃদ্ধি পাচ্ছে। তাহলে PCl5 কিন্তু আসলেই বৃদ্ধি পাচ্ছে, আমাদের শর্ত মতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বলছে বিয়োজন হ্রাস পায়, সেটার মানে কি? PCl5টা বৃদ্ধি পাচ্ছে মানে আর কি। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে? সি। এই যে এইভাবে আমাদের এমসিকিউগুলো সলভ করতে হবে। এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্য অবস্থা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়? কিসের পরিমাণ? উৎপাদের পরিমাণ। চাপ বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের কি? বিক্রিয়কে চাপ দিতে হবে। বিক্রিয়কে যদি চাপ বৃদ্ধি করে দেয়, তাহলেই তো সেটা উৎপাদের দিকে যাবে। তাহলে আমরা এমসিকিউ এর অপশনগুলোতে দেখি কোনটার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আগেই জানি সলিড মানেই সেটা চাপের ক্ষেত্রে প্রয়োগ না, সলিড মানে সেটা ঘনমাত্রার ক্ষেত্রে প্রয়োগ না। অপশন সিতে সলিড আছে, এটা অ্যান্সার হবে না। এখানে সলিড আছে, এখানে সলিড আছে, এইটাও অ্যান্সার হবে না। এখন আমার এ এবং বি এর ভিতরে কোনটা অ্যান্সার সেটা আমাদের বের করতে হবে। যে চাপ বৃদ্ধির ফলে সাম্য অবস্থা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। এখন এইখানে দেখি যে দুইটা বিক্রিয়া আছে। এইখানে যদি চাপ বৃদ্ধি করি, এখানে যদি চাপটা বৃদ্ধি করি, তাহলে এখানে 1 নাম্বার একটা মোল, এখানে একটা মোল, এখানে কয়টা মোল? 2টা মোল। ঠিক একইভাবে বি নাম্বারে এখানে কত? 2 এবং 7 কত? 9 মোল। আর এ পাশে কত? 2 এবং 4 পুরোটা 6 মোল। তাহলে এই পাশে বেশি মোল না? 9 থেকে 6। এই পাশে কত? 2 2। তাহলে এখানে ডেল এন কত আসে? 2 - 2 0। তাহলে এখানেও কি 0? এখানে কি চাপের কোনো প্রভাব আছে? না, এটাও তাহলে অ্যান্সার হবে না। তাহলে এখানে আছে কত? ডেল এন 9 - 6। তাহলে পজিটিভ কিছু একটা আছে, তার মানে কি এখানে চাপ বৃদ্ধি করলে এটা উৎপাদের দিকে অগ্রসর হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 7-এর বি। এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। সেমভাবে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই যে আমাদের ডেল এন উল্লেখ করেছে, যে ডেল এন কি? নেগেটিভ। কত মান দেওয়া আছে দেখার বিষয় না। বিক্রিয়াতে তাপ
প্রয়োগ করলে, তাপ প্রয়োগ মানে কি তাপমাত্রা বাড়ানো, তাপমাত্রা বাড়ানো মানে কি পজিটিভ ইন্টু ডেলেনের মান কত নেগেটিভ, পজিটিভ নেগেটিভে গুণ করলে কত আসে নেগেটিভ, নেগেটিভ মানে কি হ্রাস পাবে, হ্রাস পাবে মানে কি ডান দিক থেকে বাম দিকে যাবে, মানে কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, আমরা তো জানি সব কিছু। এখন কি বলছে প্রয়োগ করলে উৎপাদের পরিমাণ কি হবে, তাহলে আমরা কি জানি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, মানে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে, তাহলে উৎপাদ কমে যাবে না, তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, এটা হবে আমাদের কি অ্যান্সার। আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, তাপ প্রয়োগে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থা কোন দিকে অগ্রসর হয়। এই যে আমরা দেখলাম তাপ হারি আর একটা কি তাপ উৎপাদী, তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ কত পজিটিভ নেগেটিভ, আর তাপ হারির ক্ষেত্রে কত পজিটিভ। হারি যেখানে মানে তাপ কমে যাচ্ছে ডেল এল পজিটিভ, এবং তাপ উৎপাদী সেখানে নেগেটিভ, এই জায়গায় একটা বিপরীত সম্পর্ক, মানে তাপ হারি হলে পজিটিভ এবং তাপ উৎপাদী হলে নেগেটিভ, এই জিনিসটা এখানে কাজে দিবে। কি বলছে তাপ উৎপাদী মানে কি ডেল এইচ কত মাইনাস নেগেটিভ। কি করছে আবার প্রশ্নটা পড়ি, যে তাপ প্রয়োগ করলাম, এর মানে কত বাড়তিছে মানে কি পজিটিভ, তাপ উৎপাদী ডেল এইচ তাহলে কি নেগেটিভ, বিক্রিয়ার সাম্য অবস্থা কোন দিকে অগ্রসর হবে, এই পজিটিভ গুণন নেগেটিভ করলে আসে কত নেগেটিভ, মানে বিক্রিয়া বিপরীত দিকে উল্লেখ হবে, মানে কি বিক্রিয়া পিছনের দিকে সম্পূর্ণ হবে, তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাবে। আমাদের এই টপিকটা তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমরা টপিক পড়বো এমসিকিউ দেখব, ক্লিয়ার হবে তাহলে এই সব কিছু। এখন আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন পরবর্তী টপিকে কি বলা আছে, টপিক নাম্বার 6, এটা আমাদের এই অধ্যায়ের যে দুইটা পার্টে ভাগ করছিলাম, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, তার ভিতরে টপিক 6 হচ্ছে আমাদের পার্ট 1-এর শেষ টপিকটা। এটা পড়লে আমাদের পার্ট 1 শেষ হবে। কেপি-কেসি এর হিসাব, কেপি-কেসি এর কিছু সূত্র আছে এবং সেগুলো থেকে যে অঙ্কগুলো আসে সেগুলোর হিসাবটা আমাদের জানতে হবে। সেগুলো জানার আগে আমাদের বাকি কিছু জানতে হয়, যেগুলো আমাদের ফিজিক্সেও কাজে দেবে, কেমিস্ট্রিতেও কাজে দিবে। সেই রকম একটা জিনিস হচ্ছে মোল ভগ্নাংশ। ফিজিক্সে কাজে দিবে না হয়তো, তবে কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই জায়গায় কাজে লাগবে। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়, এই টার্মটা সমান সমান লেখা যায় মোট মোল আর উপরে কি হবে তাহলে নিজ মোল। আমাদের শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে যে মোল ভগ্নাংশ কি মোট মোলের ভিতরে নিজের মোল কতটুকু, তাহলে মোল ভগ্নাংশ ইকুয়াল টু নিজ মোল ভাগ মোট মোল, এটা জেনে রাখি, কাজে দিতেও পারে। এরপরে আসি ডালফোর্সের পার্শিয়াল প্রেশারস ল, এটা আমাদের জানতে হবে। পার্শিয়াল প্রেশার মানে কি আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার। এখন আমাদের একটা জিনিস দিয়ে মনে রাখতে হবে যে চা ইকুয়াল টু মোচা ইন্টু মোভা, এটা আমাদের শর্টকাটে মনে রাখতে পারি যে আংশিক চাপ আচা ইকুয়াল টু মোচা ইন্টু মোভা, এর পুনরূপটা কি হবে আংশিক চাপ ইকুয়াল টু বলা যায় মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, মোভাতে হয় মোল ভগ্নাংশ, এই জন্য আমরা আগে কি দেখলাম মোল ভগ্নাংশটা কিভাবে বের করে, এই যে ওটা এখন এইখানে এসে কাজে দেবে। তাহলে আমাদের সূত্রটা কি পার্শিয়াল প্রেশারের সূত্র আচা ইকুয়াল টু মোচা ইন্টু মোভা, এর মানে কি আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, এটা দিলে কি এই দুইটাকে গুণ করলে আমরা পাবো কি আংশিক চাপটা, এটা আমাদের মনে রাখা লাগবে। এখন দেখি x% বিয়োজিত হয়, আমাদের প্রশ্নে বলছে যে এ নামক একটি বিক্রিয়ক 80% বিয়োজিত হয়, তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে সে ছিল 100টা, 100-র ভিতরে 80টা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে
100 থেকে 80টা। এটাই তো বোঝাচ্ছে একটা জিনিস যদি 80% বিয়োজিত হয় মানে 80% ভেঙে যাচ্ছে, তার মানে কি, ধরো তোমার কাছে 100 টাকা আছে, তার 80 টাকা বিয়োজিত হচ্ছে, মানে কি 80 টাকা তুমি খরচ করতেছো, তাহলে 100 টাকার থেকে খরচ হচ্ছে 80 টাকা। এখান থেকে একটা বিয়োজন মাত্রার সূত্রটা বের করি। বিয়োজন মাত্রাকে বলা যায় আলফা। আলফা ইকুয়াল টু মানে কি প্রারম্ভিক মোল সংখ্যা, প্রারম্ভিক মোল সংখ্যা। যেমন আমরা টাকার ক্ষেত্রে দেখলাম প্রারম্ভিক টাকা কত ছিল, 100 টাকা, মোল সংখ্যা, প্রারম্ভিক মোল সংখ্যা, এবং উপরে কি ছিল, 100 টাকার থেকে বিয়োজিত হচ্ছে কত টাকা, 80 টাকা, তাহলে উপরে কি হবে, বিয়োজিত মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা। তাহলে আমাদের বিয়োজন মাত্রা আলফা এগুলো কি লেখা যায়, প্রারম্ভিক মোল সংখ্যা থেকে কতটুকু বিয়োজিত হচ্ছে, মানে বিয়োজিত মোল সংখ্যা ভাগ প্রারম্ভিক মোল সংখ্যা। এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে, কাজে দিবে। এখন দেখি এই যে পার্সেন্টেজ বিয়োজিত হয় সেটার একটা বিয়োজন মাত্রা দেখলাম, কিন্তু আমাদের যখন এমসিকিউ আসবে, আমরা এইচএসসির ক্ষেত্রে করছি যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে কেপির মান কত, কেসি এর মান কত বের করো, অনেক লেন্দি প্রসেসে আমাদের অঙ্ক করতে হয়েছে। কিন্তু এই বিয়োজনের ক্ষেত্রে এক্স পার্সেন্টে যদি দেওয়া থাকে, যেমন 80%, এমন পার্সেন্টে বলে দিছে যে এ প্লাস বি থেকে এ 80% বা 100% থেকে 90% বিয়োজিত হচ্ছে, তাহলে কেপি কত, কেসি কত, একটা সমীকরণ দিয়ে বললো কেপি কত, কেসি কত। তো তখন তো আমাদের এই এইচএসসির মতো লেন্দি প্রসেসে করার সময় নাই, ওটা করতে গেলে 8 থেকে 10 মিনিট চলে যাবে। তো তখন আমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, নিচের চারটে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আমরা সরাসরি সূত্র বসায় অঙ্ক করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। যেমন এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, PCl5 ইকুয়াল টু PCl3 প্লাস Cl2, মানে কি একটা বিক্রিয়ক ভাঙ্গে যখন দুইটা হবে সেই ক্ষেত্রে কেপি হবে এই সূত্রটা এবং কেসি হবে এই সূত্রটা। কেপি সূত্র কি বলছে, আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু মোট চাপ মানে পি। ঠিক একইভাবে কেসি ঘনমাত্রার সাথে সম্পর্ক, তাই এখানে আসবে কত, ভি, আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা ইন্টু ভি। এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। কোন ক্ষেত্রে, ঠিক এইরকম যদি থাকে, মানে একটা ভেঙে যদি দুইটা তৈরি হয় তখন সূত্র ডিরেক্ট এইটা বসাবো, মান বসাবো, উত্তর চলে আসবে। ঠিক একইভাবে দুইটা, একটা ভাঙ্গে ধরো এ ভেঙে বি তৈরি হলো এবং তার সামনে 2 মোল থাকবে, ঠিক এমনই N2O4 ভেঙে 2NO2 তৈরি করছে, তখন কেপির মান কোনটা, 4 আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। কেসি কত, 4 আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা ইন্টু ভি। আমরা সম্পর্কগুলো রিলেশন করে মনে রাখবো যাতে আমাদের কাজে দেয়। যেমন উপরেরটাত কি হয়েছে, আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। নিচের ক্ষেত্রে আসে কি করছি আমরা, ডিরেক্ট শুধু এই পুরো মানের সাথে 4 গুণ করছি। এখানেও কি করছি, পুরো মানটার সাথে 4 গুণ করছি। এই সম্পর্কটা মনে রাখতে পারি যে এই পাশে 2 থাকলে গুণ হবে কত, 4। তাহলে এই দুইটা, প্রথম দুইটা আমাদের সম্পর্কতে মনে রাখবো, তাহলে আমরা ভুলবো না। ঠিক একইভাবে এরকম যদি 2 মোল ভেঙে 1 মোল এবং 1 মোল তৈরি হয়, বা 2HI থেকে H2I2 তৈরি হয়, ঠিক তখন কি হচ্ছে, আমাদের ডেলেনের মান এখানে কত, 2 মাইনাস 2 না, তার মানে কত, 0। ডেলেন 0 হলে কি হয়, কেপি কেসি সমান হয় না। এই যে এখানে কেপি ইকুয়াল টু কেসি, একটাই সূত্র, আলফা স্কোয়ার ভাগ 4 ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার। এই সূত্র দিয়ে আমাদের কেপিও বের হবে, কেসিও বের হবে, শেষ। আমার পরবর্তী, ঠিক এই বিক্রিয়াটার কি উল্টা না, 2HI, তার মানে এ প্লাস বি থেকে তৈরি হয়েছে 2C। এখানেও কি ডেলেন 0, তার মানে কি কেপি কেসি সমান, কেপি কেসি সমান, একটা সূত্র দিয়ে আমাদের কাজ শেষ। এই যে 4 আলফা স্কোয়ার ভাগ এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। এ এবং বি দুটো ধ্রুবক, অঙ্ক আসলে বোঝা যাবে। তো চলো এগুলো দিয়ে একটা আমরা অঙ্ক দেখি। এই যে এই অঙ্কটা কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তাপমাত্রায় 1 ATM চাপ, চাপ কত, 1 ATM, N2O4 20% বিয়োজিত হচ্ছে। এটা কি বিয়োজন কত, আলফা। এই তো একটু আমরাই দেখলাম, আলফা মানে কি বিয়োজন মাত্রা, এবং এটা কিসে দেওয়া আছে, পার্সেন্টেজে। তাহলে আমাদের মুখস্থ বিদ্যা থেকে হয়ে যাবে, মুখস্থর সূত্র থেকে। বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান কত। প্রশ্নটা আবার পড়ি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে N2O4
20% বিয়োজিত হয়ে উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান কত? তাহলে বিক্রিয়াটা এমন না, N2O4 বিক্রিয়া করে তৈরি হচ্ছে 2NO2, ঠিক না? এখানে কত? আলফার মান কত? 20%। এবং চাপ কত? 1 ATM। যেহেতু কেপি বের করতে বলছে, আমাদের অবশ্যই চাপ লাগবে। 20% মানে কি? 20/100, এটা মানে কত? 0.2 না? তা আমরা সূত্র থেকে কি জানি, যেগুলো আমাদের মুখস্থ করে রাখা উচিত, যে এই যে একটা ভাঙে 2 ইন্টু আরেকটা তৈরি হচ্ছে, মানে N2O4 বিক্রিয়া করে 2NO2 তৈরি হচ্ছে, এই যে এইটা। তাহলে কেপি সূত্রটা কি? 4 আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। আমরা ডিরেক্ট লিখে নেই, কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। এখন আমরা ক্যালকুলেশন আগাই নেই। 4 ইন্টু আলফার মান কত? 20% মানে কত? 0.2। তাহলে 4 ইন্টু 0.2 তার উপরে কি স্কোয়ার ভাগ 1 মাইনাস আলফা স্কোয়ার 0.2-র উপরে স্কোয়ার। পির মান কত? 1, একই রেখে দিলাম। তাহলে এখান থেকে পরবর্তী লাইনটা গিয়ে আসে 4 ইন্টু 0.2কে স্কোয়ার যদি করি তাহলে আমাদের আসে কত? 0.04 ভাগ, এখন আমাদের নিচে আছে কত? 1 মাইনাস 0.2 এর উপর স্কোয়ার। তাহলে নিচেরটাও লিখি, 1 মাইনাস 0.04 ইন্টু 1 রাখাও যায়, না রাখাও যায়। তাহলে ওপরের দুইটা গুণ করলে কি হয়? 4 ইন্টু 0.4 মানে কি 0.16 ভাগ, এখানে 1 থেকে 0.04 বাদ দেব, তাহলে আমাদের মানটা কত আসে? 0.96 না? তাহলে এখন এই 16 দ্বারা 96কে ভাগ দিতে হবে। ভাগ দিলে আসে কত? এটা ভাগ করলে আসে 0.75। আমাদের যখন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে, বর্তমানে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে এমন মান দিবে যাতে হাতে কাটাকাটি করা যায়। তো এটা আমরা ক্যালকুলেটরে কাটাকাটি করে আসি কত? 0.75। এটা সেই অনেক আগের কোশ্চেন, 15 এবং 14 কোশ্চেন, তখন ক্যালকুলেটর ইউজ ছিল। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? 0.5 বা তার একটু বেশি, 0.76 অন। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই টপিকটাও শেষ হইলো। তার মাধ্যমে আমাদের পার্ট 1 শেষ। কিন্তু আমাদের কিছু মান মনে রাখতে হবে, যেগুলো আমাদের এমসিকিউতে কাজে দিতে পারে বা আমাদের বেসিককে সমৃদ্ধ করবে। যেমন কিছু কে নামে একটা টপিক আমি রাখছি। যেমন আমরা কেতে কি বুঝি? সাম্য ধ্রুবক। কিসের সাম্য ধ্রুবক? উভয়মুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। তাহলে কে এর মান যত বেশি হবে, বিক্রিয়া খুব গতি পাবে, মানে বিক্রিয়া তাড়াতাড়ি হবে। তার মানে কি বিক্রিয়াটি সমাপ্তির দিকে চলে যাবে, এটা একটা শর্ত। কে এর মান বেশি হইলে কি গতি বৃদ্ধি হবে। ধরলাম যে কে এর মান কত? বেশি, তাহলে এ থেকে ধরো বি তৈরি হচ্ছে, এখানে কি সাম্য ধ্রুবকের মান বেশি, মানে কি বিক্রিয়া সমাপ্তির দিকে যাবে প্রথম শর্ত অনুযায়ী, এটা অনুযায়ী। তাহলে কি বিক্রিয়াটি এই দিকে যাবে না? তার মানে কি এটা উৎপাদ বা প্রোডাক্ট, উৎপাদেরকে ইংলিশে বলে প্রোডাক্ট। তাহলে কি প্রোডাক্টটা বেশি হয়ে যাচ্ছে না? এই যে এটা কে এর মান বেশি হলে প্রোডাক্ট বেশি হবে, এবং কে এর মান যদি কমে যায় সেমভাবে প্রোডাক্ট কম হবে। এখন কে এর মানের একটা রেঞ্জ আছে, 10⁻³ থেকে 10⁻³ পর্যন্ত হয়। ঠিক এর ভিতরে প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্টেন্ট মানে উৎপাদ এবং বিক্রিয়ক গণনাযোগ্য, এর বাইরে গণনা করা যায় না। এটার মানে কি 10⁻³ থেকে 10⁻³ পর্যন্তই কি কে এর রেঞ্জ। আবার আরেকটা জিনিস দেখি আমরা, কে এবং কিউ। কেটা আমরা কি জানি? সাম্য ধ্রুবক। এবং কিউটা যখন কে থাকবে না সাধারণ বিক্রিয়ায়, ঠিক কিউটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত, কুয়েসেন্স, সাম্য অবস্থার পূর্বে যখন থাকে। তো তখন কি কে কিউ এবং কে সমান হলে সেটা কি সাম্য অবস্থায় থাকে। কিউ যদি বড় হয় তখন কি সেটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, কিউ যদি ছোট হয় সেটা কি ফরওয়ার্ড রিয়াকশন। মুখস্থ এগুলো মনে রাখার দরকার নাই, তবে জেনে রাখা ভালো।
আবার আমরা আসি কেতে কি জানি, 10^3 থেকে 10^3 পর্যন্ত কি গণনাযোগ্য। 10^3 যদি ছোট হয় তখন কি বিক্রিয়কটা বেশি হয়, 10^3 বেশি হলে তখন কি উৎপাদটা বেশি হয়। এটা আমরা মনে রাখি যে 10^-3 থেকে 10^3 বাম পাশে কি থাকে বিক্রিয়ক, ডান পাশে কি থাকে উৎপাদ। তা এখানে যদি আমরা একটা চার্টের মতন করে দেখি, ডান পাশে কি বিক্রিয়ক, যদি কে এর মান 10^3 চাইতে ছোট হয়, এইটার চাইতে ছোট মানে এইদিকে চলে যায়, তার মানে কি বাম দিকে যাচ্ছে, বিক্রিয়কটা বেশি। আবার কে এর মান 10^3 চাইতে বেশি, 10^3 এর চাইতে কি বেশি, তাহলে এই দিকে যাচ্ছে, তাহলে কি তখন কি উৎপাদের মানটা বেশি। এইভাবে আমরা মনে রাখতে পারি। আরেকটা জিনিস দেখো, ডেল এইচ গিবসের মুক্ত শক্তি কত, ডেল এইচ এর সূত্রটা কি, ডেল এইচ ইকুয়াল টু এই যে লাল কালার দিয়ে লেখা আছে -RT ln K। বিস্তর জানার দরকার নেই, শুধু এইটুকু দেখে রাখলেই হবে যে ডেল এইচ শূন্য হলে কে এর মান কত হয়, অন মানে কত সাম্য অবস্থায় থাকে, উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়। যেমন H2 প্লাস I2 বিক্রিয়া করলে আমরা কি পাইছি 2HI। তাহলে এখানে আমাদের ডেল কত ছিল শূন্য, মানে কি সাম্য অবস্থায় আছে, মোল সংখ্যা সমান, এটাই বোঝায় এখানে। তাহলে ডেল শূন্য, ডেল জি কত শূন্য, এবং কি কে এর মান কত হয়। তাহলে কি বুঝলাম, সাম্য অবস্থায় কে এর মান শুধুমাত্র অন হয়। আবার কে এর মান যদি একের বেশি হয় এখানে, তাহলে কত ডেল জি ঋণাত্মক। এই সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে তাহলে কি উৎপাদের মোল সংখ্যা বেশি, এবং কে এর মান যদি একের ছোট হয়, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। এগুলো এইখানে যে টপিকগুলো দেওয়া আছে একটু হালকা দেখে নেব, আমাদের এমসিকিউ আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের পার্ট 1 এর টপিকগুলো শেষ। আমরা পরবর্তী ক্লাস থেকে পার্ট 2 এর টপিকগুলো শুরু করব। তো আজকের মতন পড়া এই পর্যন্তই শেষ। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ক্লাসটা করার জন্য। আশা করি সুন্দর করে নোট করে রাখবা, প্রত্যেকটা টপিকের সুন্দর নোট রাখবা, যাতে পরবর্তীতে তোমাকে আর প্যারা না খাওয়া লাগে। নোটে কোনো তথ্য বাদ রাখবা না, মুখস্থ করো আর না করো কিন্তু নোট করে রাখো। ঠিক পরীক্ষার আগে যখন আবার তোমাদের প্রশ্নের পরীক্ষাগুলো হবে কোচিংয়ে, তখন বুঝবা যে আমার এই নোটে যে মানগুলো দেওয়া আছে, যে কথাগুলো বলা আছে, ঠিক সেইগুলোর থেকেই কি প্রশ্ন আসতেছে। গাইডে যখন কোশ্চেন সলভ করবা তখন বুঝবা যে এই নোটটা থেকেই কোশ্চেন আসবে, বারে বারে ঘুরে উল্টে এই বেসিক থেকেই কাজে দেবে। তো সুন্দর মতন নোট করবা, তারপর কি করবা, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন সলভ করবা, এবং অধ্যায় শেষে একটা এক্সাম নেওয়া হবে, তো তার প্রিপারেশন নিয়ে রাখবা। পারলে বইয়ের দাগানো লাইনগুলো দেখে রাখবা, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আচ্ছা, আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।